এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ আবারও প্রত্যাখ্যান করল ইরান। এ ধরনের অভিযোগে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোই ক্ষতিগ্রস্ত হবে বলে দাবি। জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে হামাস। গাজায় গণহত্যা বন্ধ করতে ফ্যাসিস্ট ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করতে হামাসের আহ্বান। বাংলাদেশের পার্বত্য 3 জেলায় 72 ঘণ্টা অবরোধের ঘোষণা। খাগড়াছড়িতে পাহাড়ি বাঙালি সংঘর্ষ, নিহত 3। পৌর শহরে 144 ধারা জারি। এবং নির্বাচন পরবর্তী সহিংসতা মামলা সরানো নিয়ে সিবিআইকে ভারতের সুপ্রিম কোর্টের তিরস্কার। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার বিস্তারিত পরিবেশনে যাচ্ছি আমি বাবুল আখতার। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ইরান হস্তক্ষেপ করার চেষ্টা করছে বলে ওয়াশিংটন যে অভিযোগ করেছে তা আবারও নাকচ করে দিয়েছে তেহরান। ইরান বলেছে এ ধরনের অভিযোগ ভিত্তিহীন এবং এর কোনো গ্রহণযোগ্যতা বা বৈধতা নেই। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই সম্প্রতি দাবি করেছে ইরান হ্যাকিংয়ের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের প্রচার অভিযান সংক্রান্ত তথ্য হাতিয়ে নিয়ে তা ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের টিমের কাছে হস্তান্তর করেছে। এফবিআইয়ের ওই দাবি প্রত্যাখ্যান করে জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী মিশন এক বিবৃতিতে বলেছে এ ধরনের ভিত্তিহীন অভিযোগ প্রমাণ করা সম্ভব নয়। বিবৃতিতে বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ গোলযোগে কিংবা নির্বাচনী বিতর্কে কোনো অবস্থায় ইরান নাক গলায় না। বিবৃতিতে বলা হয় মার্কিন নির্বাচনী হস্তক্ষেপের মধ্যে ইরানের কোনো স্বার্থ নেই এবং এই ধরনের প্রবৃত্তিও তেহরানের হয় না। মার্কিন সরকার যদি বাস্তবিক অর্থেই সত্যের সন্ধান পেতে চায় তাহলে তারা যেন তাদের কাছে থাকা এই সংক্রান্ত তথ্য প্রমাণ তেহরানকে সরবরাহ করে। বিবৃতিতে বলা হয় এ ধরনের ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের ফলে ইরানের কোনো ক্ষতি হবে না, বরং মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোরই গ্রহণযোগ্যতা হ্রাস পাবে। ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্বের অবসান ঘটানোর আহ্বান জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে বিপুল ভোটে যে প্রস্তাব পাশ হয়েছে তাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। হামাসের এক বিবৃতিতে বলা হয় ফিলিস্তিনিরা যে জেরুজালেম আল কুদসকে রাজধানী করে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করার অধিকার রাখে এ প্রস্তাবের মাধ্যমে তা আবারও প্রমাণিত হয়েছে। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটানোর দাবি জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে বুধবার রাতে সর্বসম্মতভাবে একটি প্রস্তাব গৃহীত হয়। প্রস্তাবের পক্ষে মোট 124টি দেশ ভোট দিয়েছে। অন্যদিকে আমেরিকা সহ 14টি দেশ প্রস্তাবের বিরোধিতা করেছে। ব্রিটেন, সুইজারল্যান্ড, ইউক্রেন, ভারত ও জার্মানি সহ 43টি দেশ ভোট দেওয়া থেকে বিরত ছিল। জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত প্রস্তাবে অবিলম্বে ফিলিস্তিনি ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহার এবং অবৈধ ইহুদি বসতিগুলো গুটিয়ে ফেলার আহ্বান জানানো হয়েছে। যেসব দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে হামাস সেসব দেশকে ধন্যবাদ জানিয়েছে। সে সঙ্গে গাজা উপত্যকায় গণহত্যা বন্ধ করতে ফ্যাসিস্ট ইসরায়েল সরকারের উপর চাপ সৃষ্টি করার জন্য এসব দেশের প্রতি আহ্বান জানিয়েছে হামাস। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির চিফ কমান্ডার মেজর জেনারেল হুসেন সালামি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন লেবাননের তেল আবিব যে সন্ত্রাসী হামলা চালিয়েছে তার ধ্বংসাত্মক জবাব পাবে ইহুদিবাদী ইসরায়েল। তিনি বলেন গাজা যুদ্ধে জয়ী হওয়ার ব্যাপারে হতাশ হয়ে লেবাননে এ হামলা চালিয়েছে ইসরায়েল এবং তারা প্রতিরোধ অক্ষের কাছ থেকে এর বিধ্বংসী জবাব পাবে। জেনারেল সালামি লেবাননের হিজবুল্লাহ নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহর কাছে পাঠানো এক বার্তায় এই হুঁশিয়ারি দেন। লেবানন জুড়ে মঙ্গলবার ও বুধবার যথাক্রমে পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণে অন্তত 37 ব্যক্তি নিহত ও প্রায় 3000 মানুষ আহত হন। জেনারেল সালামি ওই কাপুরুষিত হামলার তীব্র নিন্দা জানান। আইআরজিসির চিফ কমান্ডার বলেন প্রতিরোধ অক্ষের প্রতিশোধমূলক হামলায় ইহুদিবাদী ইসরায়েল সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। গাজাবাসী ফিলিস্তিনিদের সমর্থনে দক্ষিণ লেবাননে ফ্রন্ট খোলার জন্য জেনারেল সালামি হিজবুল্লাহ সহ লেবাননের আবময় জনসাধারণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, পাশ্চাত্যের সর্বাত্মক সমর্থন পৃষ্ঠপোষকতা থাকা সত্ত্বেও গাজার যুদ্ধে ইসরায়েল জয়ী হতে পারবে না এবং
প্রতিরোধ ফ্রন্ট বিজয়ী হবে। ইরানের ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা হজরত আয়াতুল্লাহিল ওজমা খামেনি প্রায় ৩,০০০ দণ্ডাদেশ পাওয়া আসামির শাস্তি মওকুফ অথবা কমিয়ে দিতে সম্মত হয়েছেন। নবীজির জন্মবার্ষিকী এবং হজরত ইমাম সাদিক আলাইহিসসালামের জন্মবার্ষিকীর প্রাক্কালে ইরানের বিচার বিভাগের প্রধানের অনুরোধে ওই আসামিদের ক্ষমা করতে সম্মত হলেন তিনি। সর্বোচ্চ নেতার কার্যালয় সূত্রে আরও জানিয়েছে, ইরানের বিচার বিভাগের প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মোহসেনি আজই ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার কাছে কয়েদিদের শাস্তি মওকুফের আবেদন জানিয়ে একটি চিঠি লিখেছেন। ইসলামী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইমাম জাফর সাদিক আলাইহিসসালামের শুভ জন্মদিনের কথা উল্লেখ করে সাধারণ ক্ষমা বা শাস্তি কমানোর ওই অনুরোধে ইতিবাচক সাড়া দেন সর্বোচ্চ নেতা। আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হওয়া ২,৮২৭ কয়েদির শাস্তি মওকুফ অথবা হ্রাস করেছেন সর্বোচ্চ নেতা। শ্রোতা বন্ধুরা, আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ভারতে একযোগে ২৫ মিটার ব্যান্ডের। বাংলাদেশের খাগড়াছড়ির দীঘিনালা ও সদর উপজেলায় পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষে ৩ জন নিহত, ১৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪ জন গুলিবিদ্ধ হয়েছেন। নিহতরা হলেন ধনঞ্জয় চাকমা, রুবেল ত্রিপুরা ও জুনান চাকমা। আজ সকালে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক হাসান হাবিব পলাশ গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন। খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান জানান, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আমাদের টিম কাজ করে যাচ্ছে। আমরা স্থানীয় জনপ্রতিনিধি ও নেতাদের সঙ্গে কথা বলে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে চেষ্টা করছে। উল্লেখ্য, মোটরসাইকেল চুরির অভিযোগে মামুন নামে একজনকে পিটিয়ে হত্যার জেরে বুধবার থেকে খাগড়াছড়িতে পাহাড়ি বাঙালি সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা দেখা যায়। হত্যাকাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে দীঘিনালায় সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ মিছিলে একদল দুর্বৃত্ত হামলা চালালে পরিস্থিতি সাম্প্রতিক সহিংসতায় রূপ নেয়। পাহাড়ি বাঙালির মধ্যে সংঘর্ষের এক পর্যায়ে দীঘিনালা লালমা স্কোয়ারে অর্ধশতাধিক দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়ার ঘটনা ঘটে। সহিংসতা এড়াতে খাগড়াছড়ি পৌর শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। লোকসভা নির্বাচন পরবর্তী সহিংসতা নিয়ে দায়ের করা মামলায় পশ্চিমবঙ্গের বিভিন্ন কোর্টের বিচার পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই এর কড়া সমালোচনা করেছে ভারতের সুপ্রিম কোর্ট। নির্বাচন পরবর্তী হিংসা মামলায় পশ্চিমবঙ্গের বিভিন্ন কোর্টে একের পর এক অভিযুক্ত ব্যক্তিদের জামিন পাওয়ায় এবং বিচার পদ্ধতি প্রভাবিত হওয়ার অভিযোগ তুলে অন্য রাজ্য মামলা সরানোর আর্জি জানিয়েছিল সিবিআই। গত ডিসেম্বরে একটি আবেদনের মাধ্যমে রাজ্যের নির্বাচন পরবর্তী সহিংসতার মামলাগুলো পশ্চিমবঙ্গের বাইরে অন্য কোনো রাজ্যে বদলি করার আর্জি জানিয়েছিল সিবিআই। সেই মামলার শুনানিতে আজ বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিয়ের বেঞ্চ কার্যত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ভর্ৎসনা করে। বিচারপতি বলেন, সিবিআইয়ের আবেদন দুর্ভাগ্যজনক। এরপর সিবিআইকে আবেদন প্রত্যাহার করে নিতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। শ্রোতা বন্ধুরা, একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণ পরেই। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। আবার ফিরছি বিশ্ব সংবাদে। তেহরানে জুমা নামাজের ক্ষতি বলেছেন ইহুদিবাদী ইসরায়েল আত্মপ্রতিরোধ কিংবা নিরাপত্তা রক্ষার শক্তি হারিয়ে ফেলেছে। বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, তেহরানের জুমার খতিব হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মোহাম্মদ হাসান আবু তুরাবি ফার্দ বলেছেন, ইরান, হিজবুল্লাহ, ইয়েমেনের স্টিলথ মিসাইল এবং গাজার বীর জাতির দৃঢ় প্রতিরোধ বিশ্বকে হতবাক করে দিয়েছে। তিনি আরও বলেন, ইহুদিবাদী ইসরায়েলের রাজনৈতিক অর্থনৈতিক নিরাপত্তা সংকট শুধু পশ্চিম এশিয়াতে নয়, বরং সমগ্র বিশ্ববাসী প্রত্যক্ষ করছে।
ইসরায়েলি বিশেষজ্ঞদের মতে তেল আবিব প্রতিরোধ শক্তিকে মোকাবেলা করার শক্তি হারিয়ে ফেলেছে। ইরান এবং মুসলিম বিশ্ব এখন গাজা, ইয়েমেন ও ইরাকের প্রতিরোধ শক্তিগুলোর পাশে রয়েছে বলে তিনি মন্তব্য করেন। বিশিষ্ট এ আলেম ঔপনিবেশিক বলদর্পী শক্তির বিরুদ্ধে ইমাম খোমেনি রহমতুল্লাহের প্রচেষ্টার কথা স্মরণ করেন। তিনি বলেন, ইসলামী বিপ্লব বিজয়ের মাধ্যমে ইরানি জাতি নিজেদের পরিচয় খুঁজে পেয়েছিল এবং ইসলামী ঐক্য ফ্রন্ট গড়ে ওঠার ক্ষেত্র তৈরি হয়েছিল। আজ মুসলমানদের ঐক্য গঠিত না হলে নিজেদের মর্যাদা পদদলিত হবে বলেও মন্তব্য করেন আবু তুরাবি ফাদ। লেবাননের অভিবাসন বিষয়ক মন্ত্রী বলেছেন, বৈরুত চায় আন্তর্জাতিক আদালত ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী যুদ্ধমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করুক। ইহুদিবাদী ইসরায়েল গত বুধবার লেবাননে একটি অপরাধমূলক অভিযান চালিয়েছে। তারা বেশ কয়েকটি বার্তা গ্রহণকারী ডিভাইস পেজার বিস্ফোরণ ঘটিয়েছে। লেবাননের বিভিন্ন এলাকায়, বিশেষ করে বৈরুতে ওই বিস্ফোরণের ঘটনায় এক শিশুকন্যা সহ 32 জন শহীদ এবং 3000-এর বেশি মানুষ আহত হয়েছে। বার্তা সংস্থা ইসনা জানিয়েছে, তারই পরিপ্রেক্ষিতে লেবাননের অভিবাসন বিষয়ক মন্ত্রী এসাম শরফুদ্দিন এক সাক্ষাৎকারে বলেছেন, বৈরুত ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুদ্ধমন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারির চেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, লেবাননে হাজার হাজার পেজার বিস্ফোরণের অপরাধে ইসরায়েলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা অবশ্যই উচিত হবে বলে তিনি মন্তব্য করেন। লেবাননের ওই মন্ত্রী আরও বলেন, আমেরিকা ইসরায়েলকে আর্থিক, লজিস্টিক এবং সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে। সেই সঙ্গে আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের অনুকূলে তার ভেটো ক্ষমতাও ব্যবহার করে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহ লেবানন জুড়ে মঙ্গল ও বুধবারের পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণকে তার দেশের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধ ঘোষণা বলে মন্তব্য করেছেন। তিনি বৃহস্পতিবার রাতে টেলিভিশন সম্প্রচারিত এক ভাষণে বলেছেন, মঙ্গল ও বুধবারের গণহত্যাকে আপনি যুদ্ধাপরাধ, যুদ্ধ ঘোষণা সহ যে কোনো কিছু বলতে পারেন। নাসরুল্লাহ বলেন, শত্রু এ হামলার মাধ্যমে সকল রেড লাইন অতিক্রম করেছে এবং সকল আইন লঙ্ঘন করেছে। এটা একটি ভয়াবহ সন্ত্রাসী হামলা, গণহত্যা ও জাতিগত শুদ্ধি অভিযান। ইসরায়েলকে এই হামলার জন্য চড়া মূল্য দিতে হবে এবং তাকে শাস্তি দেওয়া হবে। লেবানন জুড়ে দুই দিনের বিস্ফোরণে অন্তত 37 ব্যক্তি নিহত এবং প্রায় 3000 মানুষ আহত হন। হিজবুল্লাহ নেতা বলেন, এই ধরনের হামলা চালিয়ে হিজবুল্লাহর মনোবল ভাঙ্গা যাবে না। সৈয়দ নাসরুল্লাহ বলেন, হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে দখলদারি সেনাদের ব্যস্ত রয়ে গেছে বলে ইহুদিবাদী বাহিনী গাজায় গণহত্যা চালাতে পূর্ণ মনোযোগ দিতে পারেনি। লেবাননে সম্প্রতি পরপর দুদিন যেসব টেলিযোগাযোগ ডিভাইস বিস্ফোরিত হয়েছে সেগুলো দেশটিতে প্রবেশ করার আগে বিস্ফোরক বসিয়ে রাখা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানিয়েছে বৈরুত। জাতিসংঘের লেবানন মিশন প্রাথমিক এ তদন্তের ফলাফল ঘোষণা করেছে। গত বুধবার লেবানন জুড়ে প্রায় একই সময় হাজার হাজার পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণে অন্তত 37 জন নিহত ও 3000-এর বেশি লোক আহত হয়। শ্রোতা বন্ধুরা, আর এর সঙ্গে শেষ করছি রেডিও তেহরান থেকে বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। ভারতীয় ইতিহাসবিদ ও লেখক ক্যাসেভন বলেছেন যে ভারত ধীরে ধীরে ফেসিবাদের দিকে এগিয়ে যাচ্ছে। এ সম্পর্কে রয়েছে আমাদের ভাষকের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছি আমি বাবুল আখতার। ভারতীয় লেখক এবং ইতিহাসবিদ মুকুল ক্যাসেভন উল্লেখ করেছেন যে বিজেপি এবং তার মূল সংগঠন আরএসএস বিভিন্নভাবে নাৎসি জাতীয়তাবাদ দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। ভারত ফেসিবাদের ধীর গতির উত্থানের সাক্ষী হচ্ছে শিরোনামের একটি নোটে ক্যাসেভন নাৎসি ফেসিবাদ এবং ভারতের শাসক দলের হিন্দু জাতীয়তাবাদের মধ্যে মিলগুলো পরীক্ষা করেছেন। ক্যাসেভন বিশ্বাস করেন যে ভারতে সংখ্যাগরিষ্ঠতাবাদী আন্দোলন, বিশেষ করে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বা বিজেপি এবং তার মূল অঙ্গ সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস নাৎসি ফেসিবাদ থেকে মতাদর্শকে আলিঙ্গন করেছে। ক্যাসেভন উল্লেখ করেছেন যে বিজেপি এবং তার মূল সংগঠন আরএসএস বিভিন্নভাবে নাৎসি জাতীয়তাবাদ দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। আরএসএস প্রতিষ্ঠিত হয়েছিল 1925 সালে জার্মানিতে হিটলারের উত্থানের প্রায় একই সময়ে।
সংস্থাটি, যেটি ভারতকে একটি হিন্দু জাতি হিসেবে সংজ্ঞায়িত করে, শুধুমাত্র হিন্দুদের যোগদানের অনুমতি দেয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের কয়েক দশকের ফ্যাসিবাদী সামরিক সংগঠনগুলোর মতো সামরিক মহড়া, সামরিক অভিবাদন এবং চরম জাতিগত জাতীয়তাবাদের উপর জোর দেয়। আরএসএস এর প্রধান মতাদর্শীদের একজন এমএস গোলওয়ালকারকে উদ্ধৃত করে কেসাভান 1939 সালে উই আর আওয়ার নেশনহুড ডিফাইন্ড বইতে তার লেখা উল্লেখ করেছেন। এই বইতে গোলওয়ালকার খোলাখুলিভাবে জার্মানির ইহুদিদের জাতিগত নিধনকে একটি জাতীয় গর্ব এবং ভারতের জন্য একটি উদাহরণ হিসেবে প্রশংসা করেছেন। তিনি লিখেছেন, সেমেটিক জাতি ইহুদিদের দেশকে ক্লিন করে জার্মানি তার সর্বোচ্চ স্তরে তার জাতীয়তাবাদ দেখিয়েছে। এটি ভারতে আমাদের জন্য একটি বড় শিক্ষা। কেসাভান বিশ্বাস করেন যে বিজেপি এই ধারণাগুলোকে ভালো কাজে লাগিয়েছে। এ দলের নেতারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মুসলমানদেরকে বহিরাগত বলে অভিহিত করে এবং তাদেরকে রাজনৈতিকভাবে একঘরে ও নির্মূল করার নিয়মিত প্রচেষ্টা চালিয়েছে। উদাহরণস্বরূপ, ভারতীয় পার্লামেন্ট এবং রাজ্যসভায় বিজেপির কোনো মুসলিম প্রতিনিধি নেই। কেসাভান গত এক দশকে মুসলমানদের বিরুদ্ধে ব্যাপক সহিংসতা ও বৈষম্যের দিকেও ইঙ্গিত করেছেন। এই সহিংসতার মধ্যে রয়েছে গবাদি পশুর ব্যবসার সঙ্গে জড়িত মুসলমানদের হত্যা, তাদের ঘরবাড়ি ধ্বংস করা এবং আইন পাস যা পরোক্ষভাবে মুসলিম পুরুষ ও হিন্দু মহিলাদের মধ্যে সম্পর্ককে অপরাধ হিসেবে গণ্য করে। তিনি বিশ্বাস করেন যে মুসলমানদের এই নিয়মতান্ত্রিক দমন ভারতে সমান নাগরিক হিসাবে তাদের মর্যাদা অস্থিতিশীল করার একটি উদ্দেশ্যমূলক ব্যবস্থা। আরএসএস এর প্রধান মতাদর্শে গোলওয়ালকারও দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে লিখেছেন, ও হিন্দুদের হয় সম্পূর্ণরূপে হিন্দু সংস্কৃতিতে বিলীন হতে হবে অথবা নাগরিকত্বের কোনো অধিকার ছাড়াই হিন্দু জাতির শাসনের অধীনে বসবাস করতে হবে। কেসাভান যুক্তি দেন যে ভারত তার জটিল গণতান্ত্রিক ব্যবস্থার কারণে দ্রুত ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত হবে না। তিনি বিশ্বাস করেন যে এই প্রক্রিয়া দীর্ঘ এবং সময় সাপেক্ষ হবে, কিন্তু মিয়ানমার ও শ্রীলঙ্কার মতো উদাহরণে দেখা যায় সংখ্যাগরিষ্ঠতাবাদী দমনপীড়ন হঠাৎ চরম পর্যায়ে আসতে পারে, যেমনটি দেখা যায় রোহিঙ্গা মুসলমানদের গণহত্যা এবং শ্রীলঙ্কার তামিলদের দমন। লেখক উপসংহারে বলেছেন যে যখনই মূলধারার রাজনীতিবিদরা প্রভাবশালী এবং পঞ্চম কলাম এবং সংখ্যালঘুদের নিয়োগে ব্যর্থতার কথা বলেন, তখনই বাতাসে ফ্যাসিবাদের ইঙ্গিত পাওয়া যায়। মুকুল কেসাভান সতর্ক করে দিয়ে উপসংহারে বলেছেন যে যদিও ভারতের ফ্যাসিবাদী রাষ্ট্রে রূপান্তর ধীর হতে পারে, বিজেপির সংখ্যাগরিষ্ঠ নীতিগুলো নাৎসি মতাদর্শের সাথে একটি বিপজ্জনক মিল দেখা যায়। তিনি জোর দিয়ে বলেন যে গণতন্ত্র এবং সংখ্যালঘুদের অধিকার সংরক্ষণের জন্য এই এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।